যে দাদাগিরি আর অহংকার নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে যুগের পর যুগ দাবিয়ে রাখার স্বপ্ন দেখেছিল ভারত, আজ সেই অহংকারের পতন ঘটছে চোখের সামনে। তো ভারত একা হয়ে গেল, ভারতের পক্ষে দাঁড়ানোর কেউ কিন্তু নেই। ভারত তিন দিক থেকে চাপে পড়েছে, বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চল এখন অত্যন্ত সংবেদনশীল। ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের 120 একর জমি এবং সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইওয়ে কন্ট্রোল এবার সরাসরি চলে যাচ্ছে দিল্লির হাতে। তিস্তা নিয়ে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যেয়ে এই সহযোগিতা চেয়েছে। স্বাভাবিকভাবেই টনক নড়েছে ভারত বরাবরই তিস্তা প্রকল্প নিয়ে চীন কাজ করুক, এটি তারা চায় না। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। দর্শক, পশ্চিমবঙ্গে কি শুরু হয়ে গেল একটা বিশাল ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ পরিবর্তন? অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্রের নতুন চাল কি? আসাম মডেলের পর এবার কি পশ্চিমবঙ্গের পালা? বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিচ্ছে? আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সেন্ট্রালের প্রেসিডেন্ট। আমি বঙ্গবন্ধু নিয়ে কথা বলা পছন্দ করি, যেহেতু আমি বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝি না। আমার রক্তে অতি মজ্জায় আর বঙ্গবন্ধু। আমরা অনেকে ব্যালেন্স রাজনীতি করে, কিন্তু আমরা কোনো ভাইরা কোনো ব্যালেন্স রাজনীতি করিনি। আমাদের 14 গোষ্ঠী বঙ্গবন্ধু ছাড়া আমরা কিছু বুঝি না। মহাত্মা গান্ধীর ব্যাপারে কথা বলে কোনো কথা থাকে না, ঠিক সেই রকম আমাদের বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো কথা হলে পর যাতে কেউ কোনো ধরনের কোনো কথা বলতে না পারে, এইটুকু আমাদের প্রত্যাশা থাকবে। সেই ধরনের ভাবে আমার মনে হয় এগিয়ে যাওয়া উচিত। বঙ্গবন্ধু কন্যা তিনি সেদিন বলেছিলেন যে আমি কোনোভাবেই সার্বভৌমত্বর 1 ইঞ্চি মাটি ছাড় দিয়ে এদেশের স্বার্থ নষ্ট করে ক্ষমতায় থাকতে চাই না। আজীবনের জন্য ক্ষমতা থেকে চলে যাব, তবু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলেছি কোনোখানে কোনো স্বাধীনতা নেই। আমরা জজ কোর্টে, হাইকোর্টে দাঁড়িয়ে কথা বলেছি। এখানে কয়েকদিন আগে একটা নির্বাচন হলো, আওয়ামী লীগের কাউকে বা সমর্থিত কাউকে নির্বাচন করতে দেওয়া হয় না। ফ্যাসিস্ট কাকে বলে? এই তো ফ্যাসিস্ট বলে নাকি? যে আমাদের যে মতামত, মানুষের যে মতামত প্রকাশ করার জন্য কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। একচেটিয়া তারা যা বলছে তাই আইন, তারা যা বলছে তাই কিছু। এই হলো ফ্যাসিস্টের চূড়ান্ত উদাহরণ। আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা এই অশান্তি থেকে মুক্তি চাই। আমরা আশা করব অচিরেই মানুষ ঝাঁপিয়ে পড়বে এই সন্ত্রাসের বিপক্ষে, এই মবের বিপক্ষে, এই অন্যায় অত্যাচারের বিপক্ষে। এই বাংলাদেশকে যে আমেরিকার একটি কলোনি তৈরি করা হচ্ছে, সেই কলোনির বিপক্ষে অচিরেই এই দেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে বলে আমরা। আবার শুরু হইতেছে র্যাবের তাণ্ডব, গুম খুন আবার শুরু হবে। প্রথম পদক্ষেপ ছিল গুম আইন বাতিল করা, এখন বিএনপি র্যাবকে শক্তিশালী করতেছে। আমরা তো তখন বুঝি নাই যে কেন গুম আইন বাতিল করলো বিএনপি। এখন পুরো ছবিটা পরিষ্কার হইতেছে। হাসিনার চাইতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন নাম আসতেছে বিএনপির হাত ধরে। বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় 20 মাসে যেন এক দশকের সমান পরিবর্তন এসেছে। দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, এমন অনেক কিছুই হয়েছে এই সময়ের মধ্যে। এমনকি এক সময় যাকে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তি মনে করা হতো, সেই শেখ হাসিনার বিরুদ্ধেই হয়েছে বিচার, হয়েছে মৃত্যুদণ্ডের রায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার শুরু হইতেছে র্যাবের তাণ্ডব, গুম খুন আবার শুরু হবে। প্রথম পদক্ষেপ ছিল গুম আইন বাতিল করা, এখন বিএনপি র্যাবকে শক্তিশালী করতেছে। আমরা তো তখন বুঝি নাই যে কেন গুম আইন বাতিল করলো বিএনপি। এখন পুরো ছবিটা পরিষ্কার হইতেছে। হাসিনার চাইতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন নাম আসতেছে বিএনপির হাত ধরে। ব্যানে করছি না। এই যে দেখেন, র্যাবের 163টা নতুন গাড়ি কিনে দিতেছে বিএনপি সরকার। জঙ্গল সলিমপুরে নতুন ট্রেনিং সেন্টার হইতেছে। আমেরিকার স্যাংশন খাওয়া এই খুনে বাহিনীকে বিএনপি আবার পাইলা পুষা বড় করতেছে। এমনি না, ওইগুলো করার জন্য হইতেছে নাম পাল্টাবে, নতুন আইন করবে, যে মানবাধিকার মাইনা চলে এই খুনি বাহিনী। এই র্যাব বিএনপি ইলিয়াস আলী গুম করেছিল, বিএনপি নিজে র্যাব বিলুপ্তির দাবি করেছিল, আর ক্ষমতা এসে সেই র্যাবের নাম পাল্টাইতেছে। নাম পাল্টাইলে ভালো হয়ে যাবে। শিলং সালাউদ্দিনরা কেন কেউ জিগায় না, র্যাব তো বিএনপি বানাইছিল। র্যাব চলে কোন আইনে জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি, র্যাব কোন আইনে চলে। র্যাব চলে অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন সংশোধন আইন 2003-এর অধীনে। এটা 9 জুলাই 2003 সালে পাশ হয়েছে খালেদা জিয়ার আমলে। আর এই আইনটা যেটা সংশোধন করে র্যাব বানানো হয়েছে, সেটা 1979 সালের অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, জিয়া রহমান সরকারের আমলে সামরিক অধ্যাদেশ। মূল আইনটা 1979 সালের অধ্যাদেশ, জিয়া রহমান সামরিক সরকারের। আর 2003-এর সংশোধনীটা খালেদা জিয়ার সরকারের। অর্থাৎ র্যাবের আইনি কাঠামো যেটা পুরোপুরি বিএনপি পরিবারের নির্মাণ। র্যাব যে দুইটা আইনি কাঠামোর উপরে দাঁড়ায় আছে, দুটোই বিএনপি তৈরি। আর এখন পেতেছে আইন পাঠাবে। তো আগে যখন র্যাব বানানো হয়েছিল তখন আইনের কথা ভাবেন নাই কেন? বালশুন, র্যাব যে আইনে খুনি দানে হয়ে উঠছে, সে আইন তো আপনারই বানানো। এটা দায়কার। এত মানুষ গুম হইলো, ক্রসফায়ারে মারা গেল, এখন মানবাধিকার মাইনা জানা চলে, সেজন্য আইন বানাবেন। র্যাব তো আইন মাইনে খুন করছে। যে আইন বানাবেন সেই আইন মাইনে খুন অব্যাহত রাখবে। যে মানুষগুলো মারা গেল, নিখোঁজ হইলো, তাদের জীবন কি মূল্যহীন? তো র্যাব কিভাবে তৈরি হয়েছিল সেটা আপনারা জানেন? আপনাদের বলি, হয়তো অনেকেই জানেন না, ইয়াংরা হয়তো অনেকেই জানেন না। আসেন সেটা একটু বলি। 2002 সালে খালেদা জিয়া ক্ষমতা এসেছিল সন্ত্রাস নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়ে। উল্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে যাচ্ছেই হয়ে গেছিল। ঢাকা শহরে কয়েকজন কমিশনার খুন হইল প্রকাশ্য দিবালোকে। খালেদা জিয়া আর্মি নামাইলো, নাম দিল অপারেশন ক্লিন হার্ট। আর্মি ধরে নিয়ে যাইতো যারে তারে। আর্মি ক্যাম্পে নির্যাতন যারা মারা যেত কইতো হার্ট অ্যাটাক করছে। অপারেশনে 40,000-এর বেশি নিরাপত্তা বাহিনী অংশগ্রহণ করেছিল। যৌথ বাহিনী 11,245 জনকে গ্রেপ্তার করছিল। শত শত মানুষ আহত হয়েছিল, 40 জনের বেশি হেফাজতে মারা গেছিল। 40 জন। এইসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে খালেদা জিয়া সরকার ইন্ডেমনিটি দিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি ড্রামাটিক উন্নতি হয়েছিল, এটা সত্য। তো বাঙ্গুরা তখন বুদ্ধি পাইছিল, এইভাবে তাইলে সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখা যায়, আর্মি থাকতে হবে মাঠে। তৈরি হইল র্যাব। কালো পোশাক কেন হইলো জানেন? র্যাবের সর্দি বডিগার্ডরা যে জয় বাংলা করেছিল বেঙ্গল ল্যান্সার, তাদের ইউনিফর্ম। এই যে দেখেন বেঙ্গল ল্যান্সারের ইউনিফর্ম ট্যাঙ্কের উপরে দেখেছেন কালো, ওটা। এই র্যাব গঠন করাটা আইনত একটা ভুল ধারণা, মারাত্মক ভুল ধারণা। বাঙ্গুরা এমনই গর্ধব যে এটা যে খুনি বাহিনী হয়ে উঠবে সেটা বুঝতে পারেন। এটা প্রথমে বোঝা যায়। কেন এটা ভুল ধারণা? আসেন বুঝাই বলি।
র্যাব বানানোর লক্ষ্যই ছিল আর্মিকে দিয়া সিভিল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সামাল দেওয়া, কিন্তু সেনাবাহিনী দেশের সিভিল সিটিজেনের সাথে তো ডিল করার জন্য তৈরি হয় নাই। সেনাবাহিনী কি করে? সেনাবাহিনী কারে ফাইট করে? দেশের শত্রুরে ফাইট করে। সে দেশের শত্রুর সাথে ডিল করে, সেখানে সে হয় শত্রুকে নিশ্চিন্ন করে দেবে, নয়তো নিজে নিশ্চিন্ন হয়ে যাবে। এখানে কোনো আইন নাই, মানে আন্তর্জাতিক আইন আছে, সে যুদ্ধাপরাধ করতে পারবে না, কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা করে দেয়, মিলিটারির কোনো অপরাধ নাই, বরং আমরা মেডেল দিয়ে তাদের পুরস্কৃত করবো। তাই মিলিটারি মাইন্ডসেট একদম আলাদা। কিন্তু পুলিশ দেশের শত্রুর সাথে ডিল করে না, সে ডিল করে দেশের নাগরিকের সাথে। তাকে দেশের আইন মাইনা, নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হয়। সে শুধু অপরাধীর সাথে কিন্তু ডিল করে না, সে নিরাপরাধ মানুষের সাথে ডিল করে, ভালো মানুষের সাথে ডিল করে। ধরেন ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীর সাথে ডিল করে, বা ট্রাফিক পুলিশ। আবার ধরেন কোনো ক্রাইম হয়নি, তাও তো পুলিশ লাগে। জিনিস হারাইলে তো পুলিশের ডায়েরি করতে হয় থানায়, রাস্তায় দুর্ঘটনা হলে পুলিশকে ডিল করতে হয়। কেউ হারায় গেলে আমরা পুলিশের সাহায্য নিই। ধরেন কেউ রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে, আপনি খুঁজে পাইতেছেন না, এটা তো ক্রিমিনাল অফিস না, কে ডিল করবে? পুলিশই তো। তো এই পুলিশের কাজ মিলিটারি মাইন্ডসেট দিয়ে চালানো যাবে? মিলিটারির মতো করে সিভিল ইস্যু ডিল করা যাবে? তাইলে করতে পারা যাবে? এটা হবে না তো। প্রতিষ্ঠার পরে খালেদা জিয়া র্যাবের ভূমিকা প্রশংসা করছিলেন, বলছিলেন যে প্রশংসা করতেছে সন্ত্রাস দমনে সাহস এবং নিরপেক্ষ অভিযান চালানোর জন্য। পরে উনি বুঝেছিলেন যে ভুল হয়েছে। ভুল বুঝে কি করলেন? 2014 সালে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার বলে বিলুপ্তির দাবি করলেন। নারায়ণগঞ্জে 7 খুনের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্যে র্যাব বিলুপ্তির দাবি তোলেন। 10 মে 2014 নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম, মানে আমাদের তুলির ভাই আর কি, তার পরিবারের সঙ্গে দেখা করে বললেন যে র্যাব গঠন ছিল জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য, কিন্তু এখন এই বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হইতেছে, আমি এলিট ফোর্স বিলুপ্তির দাবি করতেছি। খালেদা জিয়া নিজে বিলুপ্তির দাবি করছে, তুলির ভাই বাসায় গিয়ে এই দাবিটা করছে। 13 মে 2014 সিদ্দিরগঞ্জে 7 খুন ছিল না, এই 7 খুনের পরিবারগুলো সান্ত্বনা দিতে যেয়ে বলেন এই বাহিনীর আর কোনো প্রয়োজন নাই, কারণ তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 2014 সালে মুন্সিগঞ্জের এক সমাবেশে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার আখ্যা দিয়ে বলেন সংস্কারের কাজ হবে না, বিলুপ্তি করতে হবে। র্যাবকে রক্ষীবাহিনীর সাথে তুলনা করেছিল। 28 মে 2014 লন্ডনে জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে। তারেক রহমান র্যাব বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করে কইলেন র্যাব অবিলম্বে বিলুপ্ত করার সময়ের দাবি। নারায়ণগঞ্জের 7 খুনে শুধু র্যাব সদস্যরাই জড়িত না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত। বিএনপি র্যাব বিলুপ্তির জন্য 2024 পরে আনুষ্ঠানিক সুপারিশও দিল। কি মজার কথা, 5 ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কার কমিশনে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিল। সেখানে র্যাব বিলুপ্তি আর একটা পুলিশ কমিশন গঠনের সুপারিশ ছিল। 10 ডিসেম্বর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এখনকার স্পিকার মেজর হাফিজ। ওইখানে আনুষ্ঠানিকভাবে দাবিটা ঘোষণা করলেন। উনি বললেন মেডিকেল সায়েন্সে এটা বলা আছে, যখন গ্যাংগ্রিন পুরোপুরি ছড়ায় যায় তখন কাইটে ফেলার উপায় থাকে না। র্যাব আন্তর্জাতিকভাবে নিন্দিত হইয়া দেশের ভিতরে দানবে পরিণত হয়েছে। বেশিরভাগ গুম খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবই করেছে। তাই আমরা এর বিলুপ্তির সুপারিশ করতেছি। ভিডিও আছে, দেখেন, এডিটর সাহেব দেখান। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। দেখেছেন এইভাবে বলার পরে ইউনূস সরকার তো উচিত ছিল পরের দিন র্যাব বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করে নাই। কেমন বেকুব দেখেন, রেখে দিছে। হ্যাঁ, এত বেকুবের বেকুব এই ইউনূস সরকার ছিল। এখন এই 22তম প্রতিষ্ঠাবার্ষিকী হইলো এই কয়েকদিন আগে, ওইখানে ছিলাম সালাউদ্দিন গেছে, ওইখানে বলে যে র্যাবের জবাবদিহিতা, স্বচ্ছতা আর মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার বিবেচনা করতেছে এই বাহিনী বর্তমান নামে চলবে নাকি নতুন এলিট ফোর্স গঠন করা হবে। নতুন নাম হয়েছে কিন্তু। আর বলছে যে কিছু কর্মকর্তা কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে কোনো প্রতিষ্ঠানে অক্ষত থাকে নাই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই। কিন্তু কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে তো দায়ী করা যায় না। না না না, তা তো বটেই। এই যুক্তি তো আওয়ামী লীগও দেয়। যারা গ্যাংগ্রিন বলবে এরা নিজেরা, তার 2 দিন পরে বলবে কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না। খালেদা জিয়া বলবেন সংস্কার করে লাভ নাই, বিলুপ্ত করতে হবে। আর এরা বলবে নাম বদলাবে, আইন ঠিক থাকবে, বাহিনী থাকবে। যেই তারেক রহমান লন্ডনের নির্বাচনে থেকে র্যাব বিলুপ্তির জন্য গণস্বাক্ষর কর্মসূচি শুরু করছিলেন, সে বাংলা লুথার কিং যখন হইল তখন র্যাবের গাড়ি কিনে দেয় 163টা, নতুন ট্রেনিং সেন্টার ব্যবস্থা করে, নাম হবে SIF, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। ওরে বাবা, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে না। আপনারা নিজেরা যা দাবি করেছিলেন অন্য সরকারের কাছে, এখন নিজেরাই করেন সেটা। নিজের দাবি নিজেই মানেন, আমাদের দাবি মানা লাগবে না। আপনারা নিজেরা যে দাবি তুলেছিলেন সেই দাবিটাই পূরণ করেন না কেন? নতুন বোতলে আগের মদ খাইতে চাই না তো আমরা। এটার নাম কিন্তু রাজনীতি না, এটার নাম বিশ্বাসঘাতকতা, সরাসরি নিরবিচ্ছিন্ন লজ্জাহীন বিশ্বাসঘাতকতা। এই জন্য আজকে তরুণ সমাজ পলিটিশিয়ানদের পছন্দ করে না। এদের কোনো কথা দাম নাই, এক ফুটা পয়সা দাম নাই। তারেক রহমান নিজের প্রতি কমিটমেন্ট তো রাখেনি, নিজের মায়ের একটা অঙ্গীকারও রাখে না। বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় 20 মাসে যেন এক দশকের সমান পরিবর্তন এসেছে। দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, এমন অনেক কিছুই হয়েছে এই সময়ের মধ্যে। এমনকি এক সময় যাকে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তি মনে করা হতো, সেই শেখ হাসিনার বিরুদ্ধেই হয়েছে বিচার, হয়েছে মৃত্যুদণ্ডের রায়। কিন্তু হঠাৎ করেই আবার আলোচনায় এসেছে একটি প্রশ্ন, শেখ হাসিনা কি ফিরবেন? ভারতের এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন মাথা উঁচু করেই ফিরব। আবার আওয়ামী লীগের ফেরা নিয়ে অনেক কথাই লিখেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এ নিয়ে কথা বলেছেন ডক্টর আসিফ নজরুলও। এমনকি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন। তাহলে কি বাংলাদেশের রাজনীতি আবার নতুন মোড় নিতে যাচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক কৌশল? আজ আমরা চেষ্টা করব আবেগ নয় বরং রাজনৈতিক বাস্তবতা দিয়ে বিষয়টা বোঝার। আমি ফিরতে চান, আবার বাংলাদেশ সরকারও তাকে ফেরাতে চায়। তিনি ফিরতে চান মাথা উঁচু করে, আর সরকার তাকে ফেরাতে চায় বিচার আর আদালতের রায় বাস্তবায়নের জন্য। 2024 সালের 5 আগস্টের পর এই ইস্যুটাই ভিন্ন ভিন্নভাবে ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার বারবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে থাকা আইনের বিষয় নিয়েও অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ আর আলোচনা হয়েছে। এমনকি বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও তার ভারত সফরের সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।
তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা আর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইস্যুটা গত কয়েকদিন ধরে আবারও আলোচনার তুঙ্গে। বিষয়টা বড় ইস্যু হয়ে ওঠে যখন ভারতের আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকার দেন শেখ হাসিনা এবং সেই সাক্ষাৎকারে বলেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়ে ফিরব। এটা কি আত্মবিশ্বাস নাকি দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার কৌশল? যেটাই হোক, তার ফেরা নিয়ে এরপরই শুরু হয় আলোচনা আর জল্পনা কল্পনা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সেই রাতেই আওয়ামী লীগের ফেরা নিয়ে একটা দীর্ঘ লেখা দেন তার ফেসবুক পেজে। সেই লেখার প্রথম অংশটা এমন ছিল, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সেই লেখার সাথে সাথে খবরের শিরোনাম হয়ে যায়। এরপর 20 মে অন্তর্বর্তী সরকারেরই আরেক সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল লেখেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। অনেকেই বলছেন, যখন রাজনৈতিক প্রতিপক্ষ কোনো সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করে তখন বোঝা যায় বিষয়টি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এখানেই শেষ নয়, শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও। তার মন্তব্য এমন, একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ। শত্রুর প্রতিও ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না। তার মানে সরকারের অবস্থান হলো শেখ হাসিনা যদি ফেরেন তবে তাকে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। এখন প্রথম প্রশ্ন হলো, এই বিচারের প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার জন্য বা সাজা ভোগ করার জন্য কি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশ সরকারের আবেদনে সাড়া দিয়েই কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? এসব প্রশ্নের সরল কোনো উত্তর নেই। সবকিছু নির্ভর করে রাজনৈতিক, কূটনৈতিক ও দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপটের উপর। এর সাথে জড়িয়ে আছে আঞ্চলিক প্রভাব, নিরাপত্তার হিসাব, দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক আর বাংলাদেশের ভবিষ্যৎ পাওয়ার ইকুয়েশন। এক্ষেত্রে ভারত অবশ্য কিছু ঝুঁকিও নিচ্ছে, যেমন এর ফলে বাংলাদেশে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাড়তে পারে, দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চাপ তৈরি হতে পারে এবং আঞ্চলিক কূটনৈতিক ইমেজের উপর প্রভাব পড়তে পারে। অনেক বিশ্লেষক মনে করেন, ভারত শুধু বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিচ্ছে না, বরং ভবিষ্যতের সম্ভাবনাও খোলা রাখছে। অনেকেই বলেন, শেখ হাসিনার দেশে ফেরা আর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা একে অপরের সাথে সম্পর্কিত। শেখ হাসিনা যদি কখনো বিচারের প্রক্রিয়া মেনে নিয়েই ফেরেন, তাহলে কি আওয়ামী লীগও রাজনীতিতে ফিরবে? এখানেও একটা জটিল সমীকরণ আছে। বাংলাদেশে আওয়ামী লীগ তো দল হিসেবেও নিষিদ্ধ। তাহলে কেউ কেউ মনে করেন এই নিষেধাজ্ঞাও কোনো না কোনো সময় উঠে যেতে পারে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রিব্র্যান্ডিং করা হয়। এমন আলোচনা হয়েছেও বহুবার। অনেকেই মনে করেন, দীর্ঘ সময়ের ক্ষমতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, ভাবমূর্তির সংকট, এসব থেকে দলটি সহজেই বের হতে পারবে না। কিন্তু কারো কারো আবার ভিন্ন যুক্তিও আছে। তারা মনে করেন, বাংলাদেশের মতো দেশে এত বড় সাংগঠনিক শক্তি পুরোপুরি হারিয়ে যাওয়া সহজ নয়। তাদের যুক্তি হলো, বাংলাদেশের রাজনীতিতে অনেক দল দুর্বল হয়েছে, কিন্তু পুরোপুরি মুছে যাওয়া সেটা খুব কমই ঘটেছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেরার ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে বলে মনে করেন অনেকেই। প্রথম ফ্যাক্টর যে ভারত, সেটা তো আগেই বলেছি। দ্বিতীয় ফ্যাক্টর হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের রাজনীতি এখন বিএনপি, জামায়াত আর এনসিপি কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে জামায়াত বহুদিন ধরেই একটি বড় পাওয়ার ইকুয়েশন। ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণে যদি কোনো পক্ষ মনে করে জামায়াতকে ঠেকাতে একটা পুরনো ফোর্স দরকার, তাহলে আওয়ামী লীগকে ঘিরে নতুন হিসাব শুরু হলেও হতে পারে। তৃতীয় ফ্যাক্টর হলো ক্ষমতাসীনদের জনপ্রিয়তার সংকট। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী শক্তির উত্থান অনেক সময় নিজেদের শক্তির চেয়ে ক্ষমতাসীনদের দুর্বলতার উপর বেশি নির্ভর করেছে। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিভাজন, আইন শৃঙ্খলা সংকট বা জন অসন্তোষ বাড়লে পুরনো, এমনকি আইনগতভাবে নিষিদ্ধ রাজনৈতিক শক্তিও আবার জায়গা পেতে পারে। চতুর্থ ফ্যাক্টর হলো আন্তর্জাতিক মেরুকরণ। অনেক সময় বলা হয় যে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকায় নির্ধারিত হয় না, দিল্লি, ওয়াশিংটন কিংবা বেইজিং এর হিসাবও এতে প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভারতের কৌশল, পশ্চিমা বিশ্বের অগ্রাধিকারে পরিবর্তন কিংবা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যদি নতুন দিকে যায়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণেও তার প্রভাব পড়তে পারে। এসবের জন্য হয়তো অপেক্ষা করতে পারেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ। আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেছেন, এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। এই কথাতে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ হয়তো একটা দীর্ঘ অপেক্ষার পথ বেছে নিতে যাচ্ছে। আর মাথা উঁচু করে ফিরতে হলে বাংলাদেশে বহু কিছু পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার সময়টাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয়তার একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করবে। আন্তর্জাতিক লবিগুলোতে লিয়াজও বাড়াবে। শেখ হাসিনার ফেরা নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানের মন্তব্যে ফিরে যায়।
তিনি বলেছেন ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। তার মানে কি এটা যে শেখ হাসিনা ফিরলে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তিনি? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে হয়তো নিজস্ব স্বার্থ বিবেচনা করে ভারত শেষ পর্যন্ত একটা মধ্যস্থতা করলেও করতে পারে। অনেকে মনে করেন সেটা শেখ হাসিনার বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে বাঁচানোর একটা কৌশলও হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।